হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার আরেকটা নতুন ব্লগে। আজকে মা বাবাকে নিয়ে যাচ্ছি হচ্ছে রাশিয়ার থার্ড মিউজিক্যাল ভার্সিটি, যেটা আমাদের সারাতোভে অবস্থিত। যদিও এটা সম্পর্কে অনেকবার বলছি। এই হচ্ছে সেই ভার্সিটিটা, দেখতে পুরো মনে হয় না হ্যারি পটারের বাড়ির মতো। এই ভার্সিটিটা রাশিয়ার অনেক ফেমাস একটা ভার্সিটি। শুধু রাশিয়ার ভেতরের না, বিভিন্ন কান্ট্রি থেকে স্টুডেন্টরা এই ভার্সিটিতে পড়তে আসে, কারণ এই ভার্সিটির নাকি ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড। এবং আজকে এটার ভেতরেই আমরা শো দেখতে যাব। যেহেতু এটা মিউজিক্যাল ভার্সিটি, গত বছরও আসছিলাম, 3 জানুয়ারি বা 4 জানুয়ারি হবে। এবছরও আমাদের জন্য একটা শো রেডি আছে, তো আমরা মা বাবা সবাই নিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে এরকম শো থাকলে ভেতরে গেলে মানে ভেতরটা ঘুরে দেখানো যায়, প্লাস শোটাও দেখা যায়। আর এছাড়া তো এমনি সময়ে ঢুকা পারমিশন থাকে না সবার, শো না দেখা হইলে। দীর্ঘদিন এক শহরে থাকার একটা সুন্দর জিনিস, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন, উনি হাতে কি নিছেন, টিকিট নিছে, সেটা সম্পর্কে পরে বলবো। রাশিয়ার প্রত্যেকটা জায়গায় এরকম সোয়েটার রাখার জন্য জায়গা থাকবেই থাকবে। এটাকে বলা হয় হচ্ছে গার্ডেরোব। ও বাচ্চারা কি সুন্দর ড্রেস পরে আসছে দেখেন। এই যে সোয়েটার রাখার পরে আমাদেরকে এই চাবিগুলো দেওয়া হয়েছে। এখন আমরা যাব হচ্ছে গিয়ে যেখানে আমাদের শো দেখানো হবে সেখানে। প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর ভাবে সেজে গুজে আসছে। ও আমার ছেলে খুব জেন্টলম্যান ভাবে আসছেন। হ্যাঁ গাড়ি, আমার ছেলে গাড়ি দেখাইছে। মিউজিক্যাল ভার্সিটি যে এটা বোঝা যাওয়ার জন্য আনাচে কানাচে এরকম ইনস্ট্রুমেন্ট রাখা। এমনি সময়তে এই ভার্সিটির ভেতরে আসলে হয়তো মানে ভেতরের জিনিসগুলো ভুলে যাইতো, কিন্তু এই যে কি বলে হল রুমটা, এটা তো অবশ্যই দেখা হইতো না। তো এই জন্য একসাথে শো দেখা হবে। তারপরে হচ্ছে গিয়ে আবার বাচ্চাদের মানে ক্রিসমাস ট্রির পাশে বাচ্চাদের শো হবে, মানে বাচ্চারা গান বাজনা করবে। যেটা গত বছরও এরকমই, মানে বাচ্চাদের শো মানে এটা থাকবে। যেহেতু আমাদের মানে ক্রিসমাস 25 ডিসেম্বর পরে না, এটা নিউ ইয়ারের পরে করা হয়। তো সেই কারণে এই নিউ ইয়ারের পরে যতগুলো শো হয় সেগুলো মানে ক্রিসমাস ট্রিকে ঘিরেই থাকে, বাচ্চাদের যেগুলো থাকে। তো মা বাবা সেটাও দেখে যাবে যে এখানে ক্রিসমাস ডের শো গুলো আসলে কিরকম হয়। ও আমার বাবা খুব মনোযোগ দিয়ে বসছে। একটু লইটা ফিরে বসতে পারো, সমস্যা নাই। এসে তোমার এই যে রেড কার্পেটটা দেখতে পাচ্ছেন, এটার পিছনের প্রথম 2টা শাড়ি মানে 8 নম্বর এবং 9 নম্বর যে শাড়িগুলো থাকে, এই 2টা শাড়ি কিন্তু খুব সবসময় খুবই স্পেশাল ব্যক্তিদের জন্য রাখা থাকে। মানে এই ভার্সিটিতে যারা বড় বড় পদে কাজ করে তারা এই সিটগুলো রাখে রিজার্ভ হিসেবে। যদি ওদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ আসতে চায়, ওরা সেখান থেকে এটাকে ফ্রিতে ওদের জন্য দিয়ে দেয়। কিংবা যদি দেখা যায় যে পুরো হল রুম ভরে গেছে, তখন দেখা যায় ওগুলো সেল করা হয়। তাছাড়া কিন্তু এগুলো সেল করা হয় না। আর এই মিউজিক্যাল ভার্সিটির বর্তমান যিনি ডিরেক্টর, উনি আরুষের বাবার অনেক ভালো একজন বন্ধু অনেক আগে থেকেই। তো উনি আরুষের বাবাকে প্রত্যেক বছরই মানে আরুষ হওয়ার পর থেকে আমাদেরকে বলতো যে তোমরা চাইলে এই শোগুলো মানে বাচ্চাদের যে শোগুলো, ওগুলোতে এসে বাচ্চাকে নিয়ে এসে দেখতে পারো। আর যেহেতু ছোটো থাকাতে 1.5 ঘন্টা 2 ঘন্টার এই শোগুলো সে এত ধৈর্য ধরে দেখবে না, তাই আর ওকে নিয়ে আসা হইতো না। তো গত বছরও আপনারা আমার ভিডিওতে দেখছিলেন যে আমরা আসছিলাম এরকম একটা শো দেখতে। আর এবছর সাথে মা বাবাকে নিয়ে আসলাম। তবে এবছরের শোটা গত বছরের শো থেকে অনেক বেশি ভালো ছিল, মানে একদম বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং ছিল। কারণ ওই যে স্কুল ড্রেস পরা 2টো বাচ্চা দেখছেন, ওরা হচ্ছে খুব ভালো বন্ধু। তো ওরা জঙ্গলে ঘুরতে গিয়েছে, ঘোরার পথে গিয়ে ওদের সাথে ওই যে বুড়ো দাদুর দেখা হয়েছে। তখন বুড়ো দাদু বলছিল তোমরা পথিমধ্যে যাদের সাথেই দেখা হবে তাদের ভালো করার চেষ্টা করবে, উপকার করার চেষ্টা করবে। তো সেটা শুনেই ওরা যখন জঙ্গলে যাওয়া শুরু করলো, এক এক করে সবার ওরা উপকার করা শুরু করলো। যে যেভাবে মানে ওদের কাছে সাহায্য চায় ওরা উপকার করে, এবং উপকারের বিনিময়ে ওরাও কিন্তু উপহার পায় ওদের থেকে, যেগুলো ওরা পরবর্তীতে যখন খারাপ মানে জঙ্গলের যে জন্তু জানোয়ার খারাপদের সাথে দেখা হয়, তখন ওদেরকে কি বলা যায় মানে হারানোর জন্য ওরা এই উপহারগুলোকে কাজে লাগায়, এবং ওই শয়তানগুলোকে হারিয়ে ওরা আবার ওদের মানে জগতে ফিরে আসে। তো এখানে এটাই দেখানো হয় যে আমরা যখন ছোট থাকি, আমরা কিভাবে বন্ধুরা বন্ধুদের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকি। আমাদের মানে বন্ধুদের জন্য আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি, কিন্তু যখন আমরা দিনে দিনে বড় হয়ে যাই, আমাদের মধ্যে কিন্তু এই মনুষ্যত্ববোধ বা এই বন্ধুত্বটা আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যায়, তাই না? তো এখানে কিন্তু ওরা প্রত্যেক এই যে দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে জঙ্গলের কি বলা যায় খারাপ প্রাণী আর কি। তো ওদের সাথে ওদের দেখা হয় এবং ওরা চায় যে ওদেরকে নিয়ে যেতে ওদের জগতে বা ওদেরকে খেয়ে ফেলতে।
কিন্তু ওরা দুই বন্ধু একে অপরকে উদ্ধার করতে নিজেদের বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে থাকে। অনেক সময় দেখানো হয় যে ওরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও এই কাজগুলো করছে। তো এই যে মিউজিকগুলো বা গান বাজনাগুলো, এগুলো বাচ্চাদের দারুণ লাগছিল। আর এখানের এই যে মঞ্চনাটকগুলো যেগুলো বাচ্চাদের জন্য তৈরি করা হয়, প্রত্যেকটা কিন্তু জাস্ট শুধু বাচ্চাদেরকে বিনোদন দেওয়া কিংবা একটু টাইম স্পেন্ড করার জন্য না। অবশ্যই এই জিনিসগুলো থেকে বাচ্চারা অনেক কিছু শিখে। আর সাথে যেহেতু গার্জিয়ানরা আসে, ওরা বাচ্চাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে যে দেখছো এই কাজটা করা ঠিক না, এটা এভাবে করা উচিত, এভাবে করা উচিত না। আর এই শিক্ষাগুলোই যখন রাশিয়ান বাচ্চাগুলো ছোটো থেকে পেয়ে যায়, ওরা কিন্তু বড় হয়ে মানে প্রত্যেকটা মানুষকে কিভাবে মানসিক দৃষ্টি থেকে উপকার করা যায়, সাহায্য ও সহযোগিতা করা যায়, সেটাই সবসময় চেষ্টা করে। যে জায়গায় আমরা বাঙালিরা সবসময় চেষ্টা করি নিজেদের দেশের মানুষদেরকে কিভাবে ঠকিয়ে খাওয়া যায়, কিভাবে অপকার করা যায় তাদের, ওরা যতটাই উপকার করুক সেই উপকার কখনোই স্বীকার করা যাবে না, এটা কিভাবে করা যায়, এই কাজগুলো আমরা বাঙালিরা খুব ভালো বুঝি, খুব ভালো পারি। কিন্তু রাশিয়ানদের মধ্যে এই জিনিসটা আমি খুব কমই দেখেছি যে ওরা অন্য কাউকে নিচু করে কথা বলা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করা, হাসি মজা করা কাউকে নিয়ে, কিংবা কেউ যদি তার উপকার করে সেটা ভুলে যাওয়া, মানে একদিকে উপকার করলো আরেকদিকে ভুলে গেলাম, এই কাজগুলো রাশিয়ানরা কখনোই করে না। আর আপনারা প্রথমেই আমাদেরকে যে দেখেছিলেন টিকিটগুলো আমরা নিয়েছিলাম, ওই যে বললাম না যে আমাদের জন্য ডিরেক্টর এই টিকিটগুলো মানে রেখেছিল। তো আমরা নিউ ইয়ার হলিডে শুরু হওয়ার পরে মানে ওনাকে বলছিলাম আর কি যে আমরা দেখতে আসবো। তো উনি আরুষের বাবাকে বলে দিয়েছিলেন যে তোমাদের টিকিটগুলো ওখানে রিসেপশনে রাখা থাকবে, রিসিভ করে নিয়ে চেক করে ঢুকে যাবে, তাহলেই হবে। তো এইটাই হচ্ছে একটা শহরে দীর্ঘদিন থাকার উপকারিতা। এখন যেমন আমাদের ছোটো ছোটো ভাইয়েরা বোনেরা রাশিয়াতে আসার আগেই চিন্তা করে যে দিদি রাশিয়ার অমুক শহরে আসলে অমুক শহর থেকে তমুক শহরে কিভাবে যাওয়া যাবে, বা ট্রান্সফার হতে গিয়ে কোনো কষ্ট হবে কিনা, সমস্যা করবে কিনা। তো তখন যদি আমি জানতে চাই যে কী কারণে আপনারা শহর চেঞ্জ করতে চাচ্ছেন বা ওই শহরেই যেতে চাচ্ছেন, তো ওদের উত্তরটা থাকে এভাবে যে দিদি ওই শহরে গেলে নাকি অনেক সুযোগ সুবিধা আছে বা জব অপরচুনিটি নাকি বেশি, বা যারা বাঙালি আছে ওরা বলছে যে আমাকে হেল্প করবে আমি গেলেই। তো সেই আশা নিয়ে যখন ওরা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে এবং মেন কোর্সে অন্য একটা শহরে মুভ করে, কিন্তু যাওয়ার পরে ওরা দেখে যে জিনিসগুলো ওরা ভেবে এসেছিল তার কোনো কিছুই হচ্ছে না বা হয়নি, তখন কিন্তু ওরা আর মানে চক্ষু লজ্জার বহে বা এই কথাটা চিন্তা করে যে একবার এই শহরে আসলাম একবার ওই শহরে যাচ্ছি, হ্যাঁ, তখন ওরা ওই জিনিসটাকেই মেনে নেয়। তার থেকে ভালো না আপনি প্রথম যখন যে শহরেই আসুন না কেন সেই শহরের সেই সিচুয়েশনটাকে মেনে টানা কয়েকটা বছর এই শহরেই পড়াশোনা করুন, এই শহরে নিজের একটা পরিচিতি গড়ার চেষ্টা করবেন। অনেকেই যারা বড় শহরগুলোতে থাকে বা বড় শহরগুলো ছাড়া অন্য কোনো শহরে কোনো দিন যায়ও নি রাশিয়ার, ওরা আপনাদেরকে আবার উপদেশও দিবে যে অন্য কোনো শহরে যেও না, কিন্তু গিয়ে জীবন নষ্ট করবে না। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা শহরের বাইরে একটু ঘুরে দেখবেন রাশিয়ার প্রত্যেকটা শহরে মানুষগুলো কিভাবে বসবাস করছে। ক্যাপিটাল থেকে তুলনামূলক অনেক ছোট ছোট শহরগুলোতেও কিন্তু অনেক অনেক টাকা মানুষ দিন শেষে ইনকাম করছে, মাস শেষে ইনকাম করছে, আর সেই ইনকামের টাকা দিয়ে ওরা এলাহি বাড়িঘর তৈরি করে থাকছে, যেটা হয়তো বড় শহরগুলোতে অনেক টাকা ইনকাম করার পরেও কিন্তু অনেকে সেটা চিন্তাও করতে পারে না, কারণ এই সেই রকম সুযোগ ওরা পায় না, কিংবা যে টাকা মানে ওরা দেখে যে অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম হচ্ছে, দিন শেষে সেই মোটা অঙ্কের সবগুলো টাকাই কিন্তু বড় শহরগুলোতে খরচ হয়ে যায়। তাই সবাইকেই বলবো আপনারা ছোটো শহর বলুন বা বড় শহর যে শহরে আসুন না কেন, ধৈর্য ধরে সেই শহরটাতেই নিজের মনটাকে বসাবেন, দেখবেন একসময় না একসময় এই শহর থেকেই আপনি অনেক বড় কিছু অর্জন করতে পারবেন, অনেক মানুষের ভালোবাসা পাবেন, অনেক অনেক টাকা ইনকামও করতে পারবেন, যেটা হয়তো আপনার থেকে ভালো শহর কিংবা বড় শহরে থেকেও অনেকে তার অর্ধেকও ইনকাম করতে পারে না। তো যাই হোক, গল্প করতে করতে আমাদের ওই শোটা শেষ হয়ে গেল। তারপরে যাচ্ছিলাম আমরা ক্রিসমাস শো দেখতে, বা রাশিয়াতে সেটাকে বলা হয় ইয়লকা, মানে জেস্কি ইয়লকা। তো এইটাতে ঢোকার জন্য প্রত্যেকটা দরজার সামনে দেখেন মেয়েগুলো দাঁড়ানো, যে ওরা খুব সুন্দর রাশিয়ান পোশাক পরে আছে। তো আমার মা লাস্ট মুহূর্তে বলছিল যে ওদের সাথে একটু ছবি তুলবে, কারণ ওদের এই পোশাকগুলো মানে রাশিয়ান আদিম যে পোশাকগুলো সেগুলো সত্যি অনেক সুন্দর। তো এই হচ্ছে ইয়লকা, মানে জেস্কি ইয়লকা বা বাচ্চাদের যে মানে ক্রিসমাস প্রোগ্রাম, কারণ এখানে ক্রিসমাস ট্রিটা মিডিলে রাখা থাকে এবং তার চারিপাশে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা করানো হয়। যেমন দেখতে পাচ্ছেন প্রথমে বাচ্চাদেরকে বলা হচ্ছে যে ঘাড়ে ধরে সবাই ঘোরাঘুরি করো, তারপরে কোমরে ধরো, তারপরে হাঁটুতে ধরো, মানে একে অপরের। কারণ এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলো, ওরা কিন্তু অনেকেই আছে যে কোমর কোন জায়গা বা হাঁটু কোন জায়গা এগুলো চিনেও না, তো ওদেরকে কিন্তু এগুলো এভাবে করেই ওরা শিখিয়ে নেয়। তো সেই কারণেই আমরা দেখা যায় বাচ্চাগুলো
স্কুল থেকে কিন্ডারগার্টেন থেকে যে জিনিসগুলো শিখে আসে তার 1%ও আমরা মানে বাসাতে শেখাতে হয় না, সব কিছুই ওরা ওখান থেকেই শিখে আসে। বিভিন্ন প্রোগ্রামে গেলেই বাচ্চাগুলো এই জিনিসগুলো শিখে নেয়। তো একটু আগের শোটাতে যারা যারা অ্যাক্টর ছিল ওদের সবাই কিন্তু এখানে আবার চলে আসছে। ওই যে ছোট্ট দুইটা বাচ্চা মানে স্কুলে পড়া ভালো বন্ধু যারা, মাসা এবং ভিকা ওদের নাম ছিল, ওরা প্লাস যত অ্যাক্টর ছিল মানে একদম মেইন ক্যারেক্টার যারা ছিল সবাই কিন্তু এখানে চলে আসছে এবং সবাই ডাকছে একসাথে সান্তাক্লজকে। সান্তাক্লজ এবং তার নাতনি আমরা বলি স্নিগুরুচকা, ওদের দুজনকে ডাকা হচ্ছিল যে আর এখন যে গানটা সবাই গাইলো শুনতে পারছিলেন, এই গানটা রাশিয়ান অনেক ফেমাস, মানে বাচ্চাদের অনেক ফেমাস একটা গান, ফ্লেসু রাজিলাস ইয়োলচকা, মানে জঙ্গলে একটা ক্রিসমাস ট্রির জন্ম হয়েছে তো তাকে ঘিরেই এই গানটা থাকে। তো রাশিয়ান প্রত্যেক ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একদম বুড়া সবাই এই গানটা পারে। তো প্রত্যেক বছর এই অনুষ্ঠানগুলোতে মানে যাওয়া হতো যখন, তখন বা ভার্সিটির অনুষ্ঠানগুলোতেও দেখতাম এই গানটা মাস্ট গাই ওরা। তো সেখান থেকে আমারও শেখা হয়ে গেছে টোটালটাই এই গানটা। এখন আমার সাথে সাথে আরুষও সেটা শিখে নিছে বিভিন্ন প্রোগ্রামে গিয়েই, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে এই গানটা মাস্ট গাওয়া হয়। না না বুঝে নিছো, ফাউ দিয়া ইয়ে হতো পাম্প করে সারছে ওই তো মিউজিক শুনুনি। Послушай, музыка. রাশিয়ানদের যে কোনো জায়গায় ঢোকার সাথে সাথেই বলি না যে সোয়েটারগুলো খুলে দিতে হয়, সেটা কেন একটু পরে দেখাচ্ছি। তো আমরা যেখানে মানে মিউজিক্যাল ভার্সিটিটা যেখানে, তার অপোজিট পাশেই মানে রাস্তাটার অপোজিট পাশেই, রাস্তাটা পার হইলেই হচ্ছে আমাদের গাড়ি রাখা, কিন্তু এইটুকু হেঁটে যাওয়ার জন্য আবার সব কিছু বাচ্চাটাকে প্যাকিং করো, আমরাও প্যাকিং হও। আর কী কারণে বললাম যে ঢোকার সাথে সাথে সোয়েটার দিতে হয়, এই যে দেখেন যেখানে আমরা সোয়েটারগুলো জমা দিই এই গার্জেরফেও কিন্তু কি বিশাল হিটার লাগানো, এই সামনেই হচ্ছে গিয়ে ওদের এন্ট্রেন্স, আর ঢোকার সাথে সাথেই হচ্ছে এই গার্জেরফটা থাকে। তো তার মানে হচ্ছে ঢোকার পরপরই আপনি অনেক গরম ফিল করবেন। সো আপনি কখনোই ভুলে যাবেন না যে সোয়েটারগুলো এখানে রেখে দেন আমি আমার কাজে যেতে হবে। তো সব কিছু পরে বের হয়ে গেলাম, মা বাবা একটু ছবি তুলবে, তার মধ্যে এই যে মিউজিক্যাল ভার্সিটিটার একটা সুন্দর ইতিহাস আপনাদেরকে শেয়ার করি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, পুরোটা দেখে মনে হচ্ছে না যে হ্যারি পটার স্টাইল বিল্ডিংটা, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগের তৈরি। কারণ তখন এই সারাতভ সিটিতে অনেক জার্মানিরা ছিল, অনেক জার্মানি। তো এই জার্মানি লোকেরাই কিন্তু ওরা মানে ইঞ্জিনিয়ার যারা, ওরাই এটার ডিজাইনটা তৈরি করেছিল এবং রাশিয়ানরা পরবর্তীতে এটা তৈরি করেছিল। আর তখনকার সময়ের তৃতীয় মিউজিক্যাল ভার্সিটি ছিল এটা। প্রথমে ছিল সেন্ট পিটারবুর্গে তৈরি করা হয়েছিল, তারপরে মস্কো এবং তারপরে এই সারাতভে এই মিউজিক্যাল ভার্সিটিটা তৈরি করা হয়েছিল। তো যাই হোক, রাশিয়া সম্পর্কে, রাশিয়ান কালচার সম্পর্কে, এই ভার্সিটি সম্পর্কে অনেক কিছু আজকে শেয়ার করে নিলাম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।